বাধা জোটাই মোরে করুণাম মোরে করুণাম আরো প্রেমে মোরা ডুবে যা নিবি আরো প্রেমে মোরা ডুবে যা নিবি সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মুড়ি আরো আরো গভীরতাকে মননে মননে লিপ্ত করলাম। বাইরে যখন তপ্ত গরমে উড়ে যাচ্ছে সবকিছু, তখন এই হলের মধ্যে কিন্তু দেখুন শান্ত ভালো লাগার সুর, এসি নেই, কিছু নেই, কিন্তু তবুও মনে হচ্ছে কোথাও একটা ঠান্ডা অনুভব করছে। আসলে এটা একটাই কারণ, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার সুর বইবে আজকে অনেকক্ষণ ধরে, চলবো আমরা পদে পদে। আর সেই ভালোবাসার সুরগুলো যারা বহন করে নিয়ে এসেছেন, তাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পূজ্যপাদ আত্মবোধানন্দজি মহারাজ, সম্পাদক বিশ্ববাণী, মুখপত্র রামকৃষ্ণ বেদান্ত মঠ। আমি অনুরোধ করবো তাকে মঞ্চে আসার জন্য। অনুরোধ করবো আজকে যিনি প্রধান অতিথির পদ অলঙ্কৃত করবেন, মাননীয় কিংসু প্রামাণিক মহাশয়, সম্পাদক প্রেস ক্লাব কলকাতা। অনুরোধ করবো তাকে মঞ্চে আসার জন্য। বিশিষ্ট অতিথিবৃন্দরা আমাদের মধ্যে রয়েছেন। অনুরোধ করবো মাননীয় শেখর সেনগুপ্ত, সম্পাদক ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মাননীয় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, প্রেসিডেন্ট ডানকুনি প্রেস ক্লাব। অনুরোধ করবো তাকে মঞ্চে আসার জন্য। মাননীয় শ্যামলেন্দু মিত্র, প্রাক্তন মুখ্য সাংবাদিক, আনন্দবাজার পত্রিকা। অনুরোধ করবো তাকে মঞ্চে আসার জন্য। অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, রবীন্দ্র গবেষক এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক মহাশয়। অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় মলয় কুমার পাল। অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রেসিডেন্ট আর্যভট্ট ফাউন্ডেশনের মাননীয় ডক্টর অনিমেষ শাস্ত্রী মহাশয়। সকলকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। মাননীয় সৌমেন্দ্র মোহন ঘোষ, সাংবাদিক এবং পরিবেশবিদ, ওনাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। মাননীয় ডক্টর অনিমেষ শাস্ত্রীকে। আর এই বরণের পুরো পর্বটাই অনুরোধ করবো আমাদের এই কড়া খবরের যিনি সম্পাদক, যার ইচ্ছে ছাড়া আজকে এখানে যারা রয়েছেন তারা সাহায্য করবেন। প্রথমেই আমরা বরণ করব পূজ্যপাদ আত্মবোধানন্দজি মহারাজ। আমরা কড়া খবরের পক্ষ থেকে তাকে বরণ তো করবই এবং বিশিষ্ট সম্মানে ভূষিত করব। সঙ্গে সঙ্গে কলম সৈনিক সম্মান তাকে প্রদান করা হচ্ছে। প্রদান করছেন সম্পাদক কড়া খবরে কৃষ্ণপ্রসাদ পাত্র মহাশয়। অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা বরণ করে নেব মাননীয় কিংসু প্রামাণিক মহাশয়কে। বরণ করবেন মাননীয় সম্পাদক কড়া খবর কৃষ্ণপ্রসাদ পাত্র মহাশয়। এরপর আমরা বরণ করে নেব মাননীয় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়। শ্যামলেন্দু মিত্র মহাশয়,
বরণ করছেন মাননীয় কড়া খবরের সম্পাদক কৃষ্ণপ্রসাদ পাত্র মহাশয়। ওনাকেও কলম সৈনিক সম্মানে ভূষিত করা হয়েছে। এরপর আমরা বরণ করব ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, রবীন্দ্র গবেষক এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক। ওনাকেও আমরা কলম সৈনিক সম্মানে ভূষিত করছি। বরণ করে নেব মাননীয় ডক্টর অনিল মহাশয়কে, প্রেসিডেন্ট আর্যভট্ট ফাউন্ডেশন। ওনাকে আমরা মানব মিত্র সম্মানে ভূষিত করছি। আপাতত বরণের পর্ব শেষ। মঞ্চ আলো করে কড়া খবরের সম্পাদক শ্রীযুক্ত কৃষ্ণপ্রসাদ পাত্র মহাশয়। পূজ্যপাদ স্বামীজি, আমাদের সহযোদ্ধা যারা রয়েছেন, অর্থাৎ যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন, মঞ্চে যারা রয়েছেন সবাই আমার বয়োজ্যেষ্ঠ দাদা, তাদের প্রণাম। এবং সঙ্গে রয়েছেন মানব মিত্র সম্মানে তাকে ভূষিত করলাম অনিমেষ দা, উনি আর্যভট্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। তিনি সৌমেন্দ্রমোহন ঘোষ, পরিবেশবিদ এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী সহ যারা মঞ্চ আলোকিত করে আছেন, শ্যামলীদা আছেন, কিংসুদা আছেন, দুর্গাদা আছেন, মলয়পাল আছেন, সবাইকে কড়া খবরের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আগামীকাল ৩রা মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। কেন আমরা ঠিক তার আগের দিনটাকেই বেছে নিলাম বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদযাপন করব? প্রথমেই বলি, সংবাদপত্র যত দিন যাচ্ছে ততই আমরা দেখছি তার স্বকীয়তা হারাচ্ছে বলে আমরা মনে করি। যদিও আমি একটি ছোট সংবাদপত্র চালাই, সংবাদগুলি পরিবেশন করা, কিন্তু কোথায় যেন আজকে সংবাদপত্র একটা অভিমুখ হারিয়ে ফেলেছে বলে আমার মনে হয়। যদিও এখানে সব বিরোধী দল বক্তারা রয়েছেন, তারা সবাই বলবেন এ ব্যাপারে, আলোকপাত করবেন। আর আজকে এই আলোচনাটি আমরা কেন কলম সৈনিক সম্মান দিলাম বা মানব মিত্র সম্মান দিলাম? আমরা মনে করি আমরা যারা কলম পেশাকে পেশা হিসেবে নিয়েছি, অর্থাৎ আমাদের জীবনের নানা ঘাত প্রতিঘাত যতই থাক, আমরা সেটাকে অতিক্রম করি ওসি হাতে নয়, মসি সহ কলম হাতে। অর্থাৎ ওসির উদ্বোধক হিসেবে পেয়েছি রামকৃষ্ণ বেদান্ত মঠের বিশ্ববাণী যে পত্রিকা রয়েছে, মুখপত্র, তার সম্পাদক পরম পূজ্যপাদ স্বামী আত্মবোধানন্দজি মহারাজকে। তাকে পেয়ে আমরা গর্বিত। সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি আমাদের এশিয়ার মধ্যে বৃহত্তম প্রেস ক্লাব, কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংসুক প্রামাণিককে। আজকে কিংসুকদার সঙ্গে একই সঙ্গে আমাদের স্নেহাশিসদারও আসার কথা ছিল, কিন্তু স্নেহাশিসদার বিশেষ কাজে বাইরে থাকার জন্য স্নেহাশিসদা আমাকে বলেছিল আমি। স্বাগত ভাষণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের মূল সুরটা তিনি ধরে দিয়ে গেলেন, আর সেই সুর ধরেই অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আমরা যাকে পেয়েছি পূজ্যপাদ আত্মবোধানন্দজি মহারাজ, বিশ্ববাণী মুখপত্র তার সম্পাদক,
রামকৃষ্ণ বেদান্ত মঠ। আমরা সত্যি আনন্দিত, গর্বিত। আমাদের সকলের তরফ থেকে তার পদপ্রান্তে প্রণাম জানাই। আমি অনুরোধ করব সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে দেওয়ার জন্য। আজকের দিনে আমরা যে অবস্থাতে চলেছি সেই সময় সবসময় আমাদের চোখ রাখতে হয়, কান রাখতে হয় সংবাদের দিকে। সে সংবাদ লিখিতভাবে হোক বা শোনার জন্য হোক বা দেখার জন্য, যে কোনো মিডিয়া হতেই যে আমরা সংবাদ দেখি, প্রতিদিন দেখি বা শুনি বা আমাদের কাছে এসে পৌঁছায়। এই সংবাদই দেশ চালায়, মানুষকে চালায়, সবাইকেই চালায়। এই সংবাদের উপরেই আমাদের সবাইকে চলতে হয়। সেই সংবাদ যেভাবেই পরিবেশন হোক না কেন, সে টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, কাগজের মাধ্যমে, কিন্তু সংবাদগুলি আমাদের দৈনন্দিন জীবনে অনেক ভূমিকা রাখে। আমাদের প্রেরণা দেওয়া, যেমন আমাদের কাজে এগিয়ে দেওয়া এবং আমাদের কাজে চলবার জন্য সহযোগীও হয়। তাই সংবাদ পরিবেশন করতে গেলে সংবাদের নিষ্ঠতা থাকা দরকার, সত্যনিষ্ঠতা থাকা দরকার। কারণ সেই সংবাদের উপর ভিত্তি করে দেশ ও দশকে চলতে হয়। সেজন্য আমরা যারা সংবাদ পরিবেশন করি, যে ধরনের সংবাদই করি না কেন, সে রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে বা আরো সাহিত্যমূলক হতে পারে, সংবাদটি যেন সত্যনিষ্ঠ হয়, তথ্যনিষ্ঠ হয়, এদিকে আমাদের মনোযোগ থাকা উচিত। হয়তো অনেক সময় অনেকভাবে দেখা যায় সংবাদের নিষ্ঠতার অভাব থাকে বা সত্যনিষ্ঠতার অভাব থাকে, বা কেউ কেউ প্রমাণ করতে ব্যস্ত থাকে যে সংবাদটি সত্য নয়, আবার কেউ প্রমাণ করতে গেলে এই সংবাদটি সত্য। এটি যুক্তিতর্কের ব্যাপার। তার থেকে আমার যারা সংবাদ সংগ্রহকারী বন্ধুরা রয়েছেন, তাদের কাছে আমার আবেদন, যে সংবাদটি যেন সত্যনিষ্ঠ হয় এবং যে জায়গা থেকে আমরা সংবাদ সংগ্রহ করব সেই অবস্থানে গিয়ে সংবাদটি ছবি সহ সংগ্রহ করতে পারি, বা যে বিষয়ে আমি সংবাদ পরিবেশন করব সে সংবাদটি যেন সত্যনিষ্ঠ হয়, এটি আমাদের মনে রাখা দরকার। তবে এখানে একটি প্রশ্ন, যে
স্বাধীন কিনা, সংবাদপত্র বা সাংবাদিক স্বাধীন কিনা। স্বামী বিবেকানন্দ বলেছেন যে জগতে বহুবার এসেছিস, বহুবার জন্মেছিস, বহুবার জন্মাবি। যখন একবার মানব জীবন পেয়েছিস তখন একটা দাগ রেখে যায়। এই দাগ রেখে যাওয়ার কথাটি গুরুত্বপূর্ণ। আমরা যে যেখানে অবস্থান করছি সেই জায়গা থেকেই আমাদের প্রত্যেকের ভূমিকা থাকে, সেই জায়গা থেকে আমাদের কিছু করার থাকে। আমি যদি স্কুলে থাকি, স্কুলের ছাত্রছাত্রীদের তৈরি করার জন্য আমার দায়িত্ব থাকে। আমি সামাজিক কোনো সেবা করে থাকি, সেখানেও সমাজের মানুষের কাছে আমার বার্তাকে পৌঁছে দেওয়া দরকার। ঠিক তেমনিভাবে মানুষ জন্ম হতেই সে সমাজ ও দেশের জন্য কিছু করতে চায় এবং করেও থাকে, সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমাদের মনে রাখতে হবে সেটি যেন স্থায়ী হয়, সেটি যেন অস্থায়ী না হয়। স্বামী সেজন্য বলছেন জগতে যখন এসেছিস একটা দাগ রেখেছি। আমাদের কাজটি এইরকম হোক যেটি দেশ ও দেশকে সহযোগিতা করবে বা কোনো মানুষকে সহযোগিতা করবে, যা মানুষকে প্রেরণা দেবে। তাই স্বামীজি নেগেটিভ পছন্দ করতেন না। একবার স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ সম্বন্ধে জানতে চেয়েছিলেন রোমানোলা। তাকে রবীন্দ্রনাথ বলেছেন যে তুমি ভারতবর্ষ সম্বন্ধে জানবে তো, এই সমগ্র ভারতবর্ষ ঘুরে দেশ দেখে, তার নদ নদী, গাছপালা, ভূমি এসব দেখে তুমি ভারতবর্ষকে জানতে পারবে না। তুমি যদি জানতে চাও ভারতবর্ষের একটা কন্ডেন্সড ইন্ডিয়া, স্বামী বিবেকানন্দ বলতেন তিনি হচ্ছেন কন্ডেন্সড ইন্ডিয়া, ভারতবর্ষের একটা ঘনীভূত রূপ, আধ্যাত্মিক রূপ। তাই বলছে তুমি ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দ। এটা রবীন্দ্রনাথের মতো নোবেল লরিয়েট ব্যক্তিত্ব বলছেন যে তুমি বিবেকানন্দকে পড়ো, তাহলে তুমি ভারতবর্ষের একটি রূপ জানতে পারবে। সেই রূপটি কি বলছে এভরিথিং পজিটিভ এবং নাথিং নেগেটিভ। বিবেকানন্দের মধ্যে কোনো নেগেটিভ নেই, সব পজিটিভ। আমরা আজকে এই জায়গায় বসে আমাদের কাছে এটাই বার্তা যে আমরাও যে যে ভূমিকায় আছি, ছোট বড় মেজর সংবাদপত্র যেখানেই থাকি না কেন, প্রত্যেকেই দেশের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে চাই। সেই বার্তাটি যেন পজিটিভ হয়, সেটি যেন দেশ ও দেশের কাজে অগ্রগামী করে আমাদের এইরকম কিছু সংবাদ দেওয়া উচিত। আর আমাদের নিজেদের প্রত্যেকে স্বাধীন মানসিকতা নিয়ে যেতে হবে। আমি যদি ব্যক্তি স্বাধীন হই, তাহলে আমার স্বাধীন মানসিকতায় যে সংবাদ পরিবেশিত হবে সে অবশ্যই তার স্বাধীনতা থাকবে। যেন সংবাদপত্র যেন কেউ কার কাছে বিকিয়ে না যায়, অর্থের কাছে যেন বিকিয়ে না যায়, প্রশাসনের কাছে যেন বিকিয়ে না যায়, ব্যক্তিত্বের কাছে যেন বিকিয়ে না যায়। সে তার নিজস্বতাকে সে যেন তুলে ধরে। এটি সংবাদপত্রের কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং সংবাদপত্র যারা পরিচালনা করে তাদের এই বিষয়ে কড়াভাবে নজর থাকা দরকার। এই দিকগুলি কিন্তু আজকের দিনে বিশেষ প্রয়োজন। আমরা ঠিক বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন আজকে যখন এখানে বসেছি তখন মনে হচ্ছে যে ক্রিসমাস ঈদ হয়, যিশু খ্রিস্টের জন্মের ঠিক আগের দিনে কেউ যেন সংবাদপত্রের স্বাধীনতা দিবসের ঠিক এটি ঈদ, এই যেন পাক প্রস্তুতি, যেমন পূজা আরতি করবার আগে সদ্য পাঠানোর কাজটি হয়, এই ভূমিকাটি এই কড়া খবর সংবাদপত্র যে নিষ্ঠতার সঙ্গে পালন করছে এটিও কিন্তু যথেষ্ট তথ্য নির্ভর এবং মানুষের কাছে দেওয়ার আছে যে আমরা আগামী দিন এই জায়গায় আসছি সেটা আগের দিনে স্মরণ করিয়ে দেওয়া, এগুলি আমাদের মনে রাখতে হবে। আর প্রত্যেকটি মানুষ
জগতে যখন এসেছে তার কিছু দেবার আছে, সেই দেওয়ার কথা আমরা যারা দিতে আগ্রহী নই তাদের কাছেও আবেদন যে কিছু লিখে যান। এই যে কলম সৈনিক কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা। সৈনিক শুধু আগ্নেয় অস্ত্র দ্বারাই, অন্তরিক্ষ থেকে যুদ্ধ, কেউ বা জল থেকে, কেউ স্থল থেকে যুদ্ধ, কলম নিয়ে যুদ্ধ হয় না, টেবিল থেকে যুদ্ধ হয় না, মানুষের ভেতরেই চলছে সবসময় যুদ্ধ। সুতরাং এই যুদ্ধ থাকুক, আমাদের মানসিকতা হোক এইরকম যে আমরা দেশ দশকে কিছু দেব। আমি যখন এসেছি জগতে কিছু দেব, স্বামী বিবেকানন্দের কথাকে মাথায় রাখতে হবে। যখন জগতে এসেছি যে একটা দাগ রেখে দেয়, এই দাগ রেখে যাওয়ার কাজটি আমাদের প্রত্যেকেই করা উচিত। সেটি সে যেভাবে যে স্তরে করতে পারে। কেউ মনে করলে কবিতাও লিখতে পারে, কেউ প্রবন্ধও লিখতে পারে। এই নয় যে প্রত্যেকদিন সংবাদপত্রে প্রত্যেকের আর তাকে দিতে হবে সংবাদের মাধ্যমে, তা নয়। আপনি এই মুহূর্তে জগতের ইতিহাস সম্বন্ধে কিছু লিখে রেখে দিতে পারেন, ভবিষ্যতের ইতিহাস সেটিকে নিয়েও গবেষণা করতে পারেন। কাজেই আপনার চিন্তা ভাবনা যে আছে সেই চিন্তা ভাবনা তো আর অপরের ভাবনা না। প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্বতা, তার নিজের স্বাধীনতা, নিজেকে সে কিন্তু রচনা করতে পারে। কাজেই আমরা আজকে যে মঞ্চে উপনীত হয়েছি, আমাদের প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা এবং আমাদের যে মুখপত্র, সেই মুখপত্রের স্বাধীনতাকে মাথায় রেখে এবং আমাদের কলম চালনাবো স্বাধীন মানসিকতাকে, তাহলে আমরাও এই সব কিছুই দেখব এই স্বাধীন মানসিকতায় পরিচালিত হচ্ছে এবং জগৎ তার দ্বারা সমৃদ্ধ হচ্ছে, দেশও তার দ্বারা সমৃদ্ধ হবে। এটি আমার বিশ্বাস। আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও আনন্দিত বোধ করছি এবং আপনাদেরও সকলকে জানাই এই অবসরে বিপুল শুভেচ্ছা, অভিনন্দন। জয় রামকৃষ্ণ। এতক্ষণ ধরে আমরা মুগ্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমাদের সংবাদপত্র যারা চালাচ্ছেন তাদের প্রতি তার যে গভীর বার্তা তিনি প্রেরণ করেছেন, উল্লেখ করেছেন স্বামীজির নানান কথা, এবং একটা খুব সুন্দর কথা মনে গেঁথে আছে, থাকা উচিত, থাকবে সবার মধ্যে, যে বার্তায় দিন না কেন সেটা যেন মানুষের কাছে পজিটিভ বার্তা হয়ে দাঁড়ায়। লাগার কথা, মন ছুঁয়ে যাওয়ার কথা আমাদের শোনালেন। আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে, তাকে আমরা সকলে ঋদ্ধ আমাদের ভালোবাসার সুর মিলিয়ে তাকে আবারও প্রণাম জানাই। সেই সঙ্গে আমি অনুরোধ করবো, আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন মাননীয় ভোলা সামনি মহাশয়, কর্ণধার রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি থেকে। অনুরোধ করবো তাকে মঞ্চে আসার জন্য। আর সেই সঙ্গে অনুরোধ করবো শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসাদ পাত্র মহাশয়কে তাকে বরণ করে নেওয়ার জন্য। আর অনুরোধ করবো আমাদের সঙ্গীত শিল্পী, যিনি আমাদের প্রথম সঙ্গীতের সুরে সুরে আমাদের মন ভরিয়ে দিয়েছেন, রিনি দে পাত্র মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ওনাকেও আমরা বরণ করে নেব এবং সম্মানে ভূষিত করব। মানব মিত্র এই সম্মানে আমরা ভূষিত করলাম মাননীয় ভোলা সামনি মহাশয়। প্রামাণিক মহাশয়কে তার সুন্দর সুললিত কথা আমরা শ্রবণ করব। নমস্কার, মহারাজকে প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট অনেক অতিথিবৃন্দ রয়েছেন। এবং আমি সবসময় মনে করি যারা বক্তা মঞ্চে থাকেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যারা শোনেন, কারণ তারা ধৈর্যের পরীক্ষা দেন, তারা শুনতে আসেন, এটাও কম বড় প্রাপ্তি নয়। প্রথম কথা হচ্ছে যে আমি এখানে এসে আমার সঙ্গে আমার খুব প্রিয়
একজন দাদা সাংবাদিক শ্যামলেন্দু মিত্র, তিনি আনন্দবাজার বর্তমান সব কাগজে দীর্ঘদিন কাজ করেছেন, প্রশাসনিক দিক করেছেন। ওর সঙ্গে আমি বলছিলাম যে শ্যামলেন্দুরা, এই বাড়িটায় এসে আমরা একটা ফিরে যাচ্ছি না সেই 90 সালে কি তারপরে ওই সব সময়, যে এখন যে কোনো হল মানে এসি, সাংবাদিক বৈঠক কভার করতে আসতাম, নানা অনুষ্ঠানে আসতাম, এবং দেখুন সত্যি সত্যি এখানে কোনো এয়ার কন্ডিশন লাগছে না, অথচ আমরা খুব ভালো আছি। তো আমরা ফিরে যাচ্ছিলাম সেই সময়ে সাংবাদিকতায়, যে সময়ে সাংবাদিকতায় মূল্যবোধ, যে সময় সাংবাদিকতার নিরপেক্ষতা, যে সময় সাংবাদিকতার সাহস, যে সময় সাংবাদিকতার কলম, যে সময় সংবাদপত্রের স্বাধীনতা খুব মুক্তভাবে ছিল, সেই সময় আমরা ফিরে যাচ্ছিলাম। তাহলে আমরা এখন যে সময় রয়েছি, এই সময়টি সেই স্বাধীনতা নেই। আমি আসছি সে কথায়। আমি যেটা বলতে চাইছি যে আপনারা যে বিষয়টা এখানে উল্লেখ করেছেন, তার আগে আমি বলে দিই, আমি অবাক হয়ে শুনছিলাম মহারাজের বক্তৃতা। উনি এত সুন্দর বলছিলেন যে একজন সাংবাদিকের একটি জিনিসের প্রতি নজর থাকা উচিত, সেটা হচ্ছে সত্য সংবাদ পরিবেশন করা, এবং একটি সংবাদের একটি দিকে নজর থাকা উচিত যে কোনোভাবেই যেন ভ্রান্ত এবং মিথ্যা সংবাদ প্রকাশ না হয়। এটা কিন্তু আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা। এবং যেহেতু একটা নির্দিষ্ট দিনকে আপনারা বেছে আজকের এই আলোচনা সভার আয়োজন করেছেন, তাই আমি অতিরিক্ত দিকে যাব না। কিন্তু যেটা বলতে চাইছি, সংবাদপত্র কিন্তু সংকুচিত। এখন সংবাদ মাধ্যম অনেক বড় হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, ইলেকট্রনিক্স মিডিয়া হয়ে গেছে, কজন সংবাদপত্র পাঠ করছেন? সমস্ত কাগজের সার্কুলেশন কমে গেছে। অত্যন্ত দরিদ্র অবস্থা আমি বলছি সংবাদপত্রে। তাদের চালাতে হচ্ছে বিজ্ঞাপনের ওপর, সরকারি বিজ্ঞাপনের ওপর, বেসরকারি বিজ্ঞাপনের ওপর, এবং তখনই তার নিরপেক্ষতা হারিয়ে যাচ্ছে। তাহলে চলবে কি করে একটা হাউস? একসঙ্গে 200-150-200 লোকের চাকরির বেতন হবে কি করে? তাকে তখন, এবং সংবাদ মাধ্যম শব্দটাই বলছি যে সম্পূর্ণভাবে বাণিজ্যিকরণ হয়ে গেছে। আগে যখন সংবাদ মাধ্যম ছিল সেটা একটা পরিসর ছিল আলাদা। এখন সংবাদপত্রের মালিক তিনি কোনো কিছুর একটা ব্যবসাদার, সংবাদ মাধ্যমের মালিক কোনো জায়গাতে তিনি হয়তো এমপি, হয়তো এমএলএ, হয়তো বা অন্য কোনো কাজের সঙ্গে, তার অন্য ব্যবসার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত। এই নিরপেক্ষতা, সংবাদপত্রের স্বাধীনতা তো এখানেই হারিয়ে গিয়েছে। আর নতুন করে স্বাধীনতা কোথা থেকে আসবে? একজন স্বাধীনভাবে লিখতে পারবে তখনই যখন তার টিকিটা কোথাও বাধা না থাকবে। টিকিটা তো বাধা হয়ে যাচ্ছে। তো আমাদের কাছে বলতে পারেন, শ্যামলেন্দুরা রিটায়ার করে গেছে, আমরা যারা আমাদের প্রফেশনের একেবারে শেষ না হলেও একটা অনেকটা কাছাকাছি, আমাদের বয়সের অনেকটা হয়ে গেল, অনেকদিন হয়ে গেল, আমার 30 বছর সাংবাদিকতা হয়ে গেল, আমি খুব দুঃখ পাই, কষ্ট পাই। একটা সময় আমরা যেভাবে খবর করতাম, যেভাবে আমরা লিখতাম, যে লেখার মধ্যে আমাদের যে কোনো রকম বাধা নিষেধ ভিন্ন কোনো ব্যাপারটা থাকতো না, সেই জায়গাটায় আজকের যুগে এসে কোথাও যেন মনে হয় যে সবটা ঠিক হচ্ছে না। কারণ মালিকের পলিসি, এডিটোরিয়াল পলিসি, এটা করতে হবে, এটা লিখতে হবে। অথচ এই বাংলায় ব্রিটিশদের বিরুদ্ধে সংবাদপত্রে লিখে জেলে গিয়েছিলেন কবি নজরুল ইসলাম। আপনারা কবি নজরুল ইসলামকে যত বড় না কবি হিসেবে, বিদ্রোহী কবি হিসেবে জানেন, তার চেয়ে কম বড় সাংবাদিক তিনি ছিলেন না। তার লেখাকে ব্রিটিশ সরকার কেঁপে গিয়েছিল। এখানেই এই আশপাশেই তার অফিস ছিল, যেখানে উনি থাকতেন, এই সূর্য সেন স্ট্রিটেরই আশপাশে কোনো একটা জায়গাতে মনে পড়ছিল। তো আমি যেটা বলতে চাইছি যে সংবাদ মাধ্যম সম্পূর্ণভাবেই কিন্তু আজকে তার পরিসরটা বদলে গেছে। স্বাধীনতা শব্দটা আমি যখন শুনি তখন আমার মনে হয় স্বাধীনতা বলতে ঠিক কি বোঝায়? আমি তো স্বাধীন ভারতবর্ষের নাগরিক, আমার কি সব ক্ষেত্রে সমান স্বাধীনতা আছে? আমি কি জানি যে আমি মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিকে আমি অনার্স বা 12 ক্লাস পাস করার পর আমি যদি আইআইটিতে পড়তে চাই আমি সেই সুযোগটা পাবো, আমি ডাক্তারিতে পড়তে চাই আমি সেই সুযোগটা পাবো, অথবা আমার অর্থনৈতিক স্বাধীনতা থাকবে আমি কি চাকরিটা পাবো?
মানুষের স্বাধীনতার পরিসরটা আসলে কি, সেইটাই কিন্তু যখন প্রশ্নের মুখে, তখন সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা, সেই স্বাধীনতা কেন থাকবে? সেখানেও তো বিঘ্ন ঘটছে, সেখানেও তো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এটা একটা খুব বড় বিষয়, বড় সমস্যা। এবং সেই সমস্যার জায়গা থেকে দাঁড়িয়ে আমার ভালো লাগে যে জিনিসটা, যে এই যে কড়া খবর, এরকম অসংখ্য পত্রিকা ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে। পত্র পত্রিকা কেউ ডেলি কাগজ বার করে, এই কৃষ্ণপ্রসাদ পাত্রের মতো একজন লড়াই করছেন, কড়া খবর বিক্রি হয়ে গেল। একজন মালিক চলে গেল, মালিকানা চেঞ্জ হয়ে গেল, সে ছিল একটা বড় কবি। পাঠক কিন্তু জানতে পারলো না। পাঠক জানতে পারলো ওই নামের কাগজটা চলছে, কিন্তু সে জানে না মালিকটা বদলে গেছে, এবং মালিক বদলে যাওয়াতে কাগজের পলিসিটাও বদলে গেল। তো আমি যে কথা বলছিলাম যে এই যে ছোট ছোট সংবাদপত্রগুলো, এরা কিন্তু অনেক কাজ করে, অনেক অনেক খবর যারা লেখে, যে খবরগুলো কিন্তু আমাদের অনেক সময় চোখে আসে না, আমরা দেখতে পাই না, যে খবরগুলো আসার দরকার আছে সমাজের সব ক্ষেত্রে। এবং জেলাতে যারা কাজ করছে তারাও অনেক লড়াই করে খবর করার চেষ্টা করে, কিন্তু সবার ক্ষেত্রে একই জিনিসটা প্রযোজ্য। এই কাগজটা যে পাঠ করবেন কৃষ্ণপদ বাবু, কৃষ্ণপ্রসাদ বাবু, এই যে ছাপবেন, একটা কাগজ ছাপবেন, ছাপতে গেলে যদি কিছু সংখ্যক কাগজে ছাপেন, তুমি 10, 15, 20, 20,000, 30,000 টাকা খরচ আছে, কে দেবে তাকে টাকা? কোথা থেকে পাবে? তাকে বিজ্ঞাপন জোগাড় করতে হবে, তাকে চেষ্টা করতে হবে, সরকারি বিজ্ঞাপন চেষ্টা করতে হবে। সরকারি বিজ্ঞাপন দিলে তাকে সেইভাবে করতে হবে, বেসরকারি বিজ্ঞাপন দিলে তাকে সেইভাবে করতে হবে। এই যখন আমাদের কাজের পরিসর, আমি স্বাধীনতার কথাটা বলবো কোথা থেকে? স্বাধীনতা শব্দটা অনেক বড় শব্দ, অত সহজে সেটা তৈরি হতে পারে না। তো আমার যেটা মনে হয় যে একটা ব্যাপারে সমস্ত, যদি এখানে কোনো সাংবাদিকতার ছাত্র থেকে থাকেন, তাদের প্রত্যেককে বলছি, ভয়ঙ্করভাবে মিথ্যা, উৎসাহ এবং চরিত্র হনন, ইচ্ছাকৃতভাবে একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, এগুলো ফেসবুক, টুইটারে এখানে ভর্তি হয়ে যাচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন। কি পরিমাণ তার প্রভাব সমাজে পড়ছে কল্পনা করা যায় না। যে শুধু সংবাদপত্রের মধ্যে চোখটা না রেখে, আমরা সংবাদপত্র তো আমি বলবো অনেক দায়িত্বনিষ্ঠ, তাকে তো অনেক জবাবদিহি করতে হয়। সংবাদপত্রে একটা ভুল খবর লিখলে পরের দিন তাকে রিজাল্টটা ছাপতে হয়, কিন্তু যিনি ফেসবুকে লিখছেন, পোর্টালে বলছেন, তার কোনো দায়িত্ব কোনো কিছু নেই। সে যা পারছে লিখে দিচ্ছে, যা পারছে বলে দিচ্ছে, যা পারছে একজনের বিরুদ্ধে কুৎসার আইন ছিটিয়ে দিচ্ছে, কারোর কোনো একটা ব্যক্তিগত কারণে, কারোর একটা নির্দেশে এই জিনিসটা করা হচ্ছে, অথবা কোনো একটা উদ্দেশ্য থেকে। এইটা কোনোদিন সাংবাদিকতা ছিল না, কোনোদিন সাংবাদিকতা এটা হতে পারে না। ওই জন্য সাংবাদিকতার যারা ছাত্র, তাদের বলবো যে যদি কেউ এখানে উপস্থিত থেকে থাকেন, বা সাংবাদিক যদি কেউ থেকে থাকেন, তাদের বলবো মিথ্যাটা, সত্য লিখতে পারবেন না, চুপ করে যান, কিন্তু মিথ্যা লিখবেন না, সমাজ শেষ হয়ে যাবে, সমাজে ক্ষতি হয়ে যাবে। এইটা মাথায় রাখতে হবে। প্রধান মিথ্যে খবর, ভুল খবর, অসত্য খবর, বানানো খবর, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া খবর, অপরকে খুশি করা, এই জিনিসগুলো কখনো হতে পারে না। এইটা মাথায় রাখতে হবে। সাংবাদিককে সত্যনিষ্ঠার পথে থাকতে হবে, সংবাদপত্রকে সত্যনিষ্ঠের পথে থাকতে হবে। তবে আমার যেটা মনে হয় যে মানুষ ব্যাক করবেই, সংবাদপত্র থেকে মানুষ একটু মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের এখন সোশ্যাল মিডিয়া এগুলো দেখতে ভালো লাগছে, কাগজগুলো সার্কুলেশন কমে গেছে, এগুলো থেকে মানুষ একটু মুখ ফিরিয়ে নিয়েছে হয়তো সংবাদপত্র থেকে। কিন্তু যদি একটু হলেও ক্রেডিবিলিটি থাকে, তাহলে কিন্তু সংবাদপত্রে আছে। সংবাদপত্র অনেক দায়িত্ব পালন করতে হয়, অনেক দায়বদ্ধতা তাকে পালন করতে হয়। তো আমি বলছি যে একটা টাইম আসতেই পারে যখন সংবাদপত্র আবার স্বমহিমায় থাকবে, যেটা আমরা ইলেকট্রনিক্স মিডিয়া আসার আগে, অর্থাৎ 2002-2003 সালের পর থেকে যে ইলেকট্রনিক্স মিডিয়া এলো, তারপরে 12-13-14 সালের পর থেকে যে সোশ্যাল মিডিয়া এলো, টুইটার এলো, ইনস্টাগ্রাম এলো, এখন যেগুলো চলছে পোর্টাল এগুলো যে এলো, পরপর যেগুলো এলো, তার আগের যে সংবাদপত্রের যুগ আর এই দুই সংবাদপত্রের যুগের মধ্যে যে ফারাকের কথাটা আমি বলছি, আমার মনে হয় যে সংবাদপত্র অনেকে ছেড়ে বেরিয়ে গেছে, তো কিন্তু সংবাদপত্রেই একটা সময় ফিরতে হবে। খবরের কাগজ থাকবে, সেটা হয়তো মানুষ মোবাইলে পড়বে,
সেটা হয়তো মানুষ মোবাইল, যেটা এখন করছেও বহু মানুষ, অনেকে সাবস্ক্রিপশন ছাড়ছেন, কিন্তু মোবাইলে আমি যেমন সকালে 7-8টা কাগজ পড়ি মোবাইলে, সবকটা পাতা উল্টানো, আমাদের মতো পুরনো সাংবাদিকদের সব কটা কাগজ একবার আমাদের উল্টাতেই হবে। সেটা যদি পার্টির কাগজে হয় সেটাও উল্টাতে হবে, সেটা যদি কোনো বাণিজ্যিক কাগজে হয় উল্টাতে হবে, দেখতে হবে। আর অথবা কোনো পত্রপত্রিকা যখনই আমরা হাতে পাই তখন আমাদের চোখটা চলে যায় তারা কি কি সংবাদ করেছে, তার সম্পাদকটাকে কিভাবে এটা তারা করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে সংবাদপত্রের স্বাধীনতা যে শব্দটা নিয়ে আমার মনেও প্রশ্ন আছে, আমি বললাম যে সংশয়টা আমি তুলে ধরলাম, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে এই স্বাধীনতা থাকবে এবং এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক বিশিষ্ট মানুষ আছে, তার অনেক ব্যাখ্যা করে হয়তো বলতে পারবেন, কিন্তু আমি এটা মনে করি যে আমাদের এইগুলো থাকতে হবে। আরেকটি ব্যাপার, আমাকে ছুটি দিয়ে দিলে খুব ভালো হয়, কারণ আমি একটি সংবাদপত্রে চাকরি করি, আমার এডিটোরিয়াল মিটিং আছে, সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় কেশব প্রামাণিক মহাশয়কে। সত্যি এই গ্রুপটাতে এলেই, মানে এই ঘরটাতে এলেই নস্টালজিক মনে পড়ে যায়। দেখুন, আমি প্রথমেই সেটা শুরু করেছিলাম, তার কথা আমাদের কেশব বাবু বললেন। যে কোনো অনুষ্ঠান, মানে আমি তো বিভিন্ন সময়ে এখানে অ্যাঙ্কারিং করার জন্য অনেক নমস্কার। আমাদের মহারাজ অনেকটাই খেই ধরিয়ে দিয়েছে, মহারাজকে প্রধান জানাই শুনতে যাবে। তারপরে কিংসুক অনেকটা সমস্যার কথা বলেছে। এই যে স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, একটা অখণ্ড ভারতের ম্যাপের ওপর মাউন্টব্যাটেন একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলেন এইভাবে ভাগ হয়, কারোর বাড়ির উড়ান দিয়ে, কারোর জমির এই পাশ ও পাশ দিয়ে। আজকে সেই সমস্যা আজকে মিটছে না, মিটবেও না। প্রশ্ন হচ্ছে, এই যে স্বাধীনতার পরে সংবাদপত্র ধীরে ধীরে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হবে। আমি বলছি না জুটমিলের ব্যবসা আর সংবাদপত্রের ব্যবসা একেবারেই নয়, এক নয়, কিন্তু সংবাদপত্রের যারা মালিক, যারা প্রতিষ্ঠা করেছিলেন পুরোনো কাগজগুলো, এটা মোটামুটি 4th জেনারেশনে এসেছে। 4th জেনারেশনে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে আত্মিকতা, যে টান, সেটা কিন্তু 4th জেনারেশনের মধ্যে থাকে না। 4th জেনারেশন তখন শুধু টাকা, আমি কত টাকা পাবো, আমার সম্পত্তি বেঁচে দাও, 100 কোটি টাকা দিয়ে দাও, আমি আমেরিকা চলে যাবো, এটাই আছে। তো এখন এইরকম একটা পরিস্থিতির ভেতরে যেটা আরেকটা সমস্যা যেটা দেখা দিয়েছে, এই সমস্যাটা কিংসব বলে গেল যে আমি আশাবাদী যে সংবাদপত্র ফিরবে আবার তার নিজস্ব মহিমায়। আমি এটার সঙ্গে একমত নই। এটা কথা বলা হয়, এটা আত্মশ্লাঘা দেবে হয়। সংবাদপত্র আর ফিরবে না, এবং সংবাদপত্র আস্তে আস্তে এটা অন্তঃসরিতা হয়ে যাবে, কিছু করার। তার কারণ হচ্ছে যে গোটা দেশে যে প্রযুক্তির যে উন্নয়ন, বিজ্ঞানের যে উন্নয়ন, ধরুন বিবেকানন্দ যখন বেলুড়মঠ স্থাপন করেছিলেন তখন এক ধরনের বিজ্ঞান ছিল, তারপরে উদ্বোধন বেরিয়েছে, এখন উদ্বোধন যত মানুষ কিনে পড়ে, অনেক মানুষ পড়ে তারা ডিজিটাল, এভাবে হচ্ছে, কিছু করার। এরপর এটা বড় ইলেকট্রনিক মিডিয়া এলো যখন 78 সালে, যখন প্রথম আসেনি এই যে স্মার্টফোনের যে আবিষ্কার, স্টিভ জবস, যাকে নিয়ে হলিউডে 16খানা সিনেমা হয়েছে। বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়েছে, অনেক আবিষ্কার হয়েছে, কিন্তু আবিষ্কারটা অনেক সময়তে ল্যাবরেটরি থেকে, একটা বাংলায় ইংরেজি কথা আছে ল্যাব টু ল্যাব, মানে যেটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে বেরোচ্ছে সেটা মানব জমিনে বা
প্রকৃত জায়গায় গিয়ে সেটা কতটা কার্যকর হচ্ছে। এটাই মনে হয় সব থেকে বড় আবিষ্কার এবং তার যে ঘাট এবং প্রতিঘাত, যেটা গোটা সমাজে গোটা বিশ্বে কোনো একটা দেশে নয়, সেটা আলোচ্য। আজকে তো ভাবতে পারেন যে কোটা যে এত বড় কোম্পানি, ফটোগ্রাফি ক্যামেরা কোম্পানি আমেরিকান, কোভিডে উঠে গেল। আজকে এখানে দেখুন আছে যারা, প্রত্যেকের কাছে মোবাইল। মোবাইলটাকে আমি বলি এটা মিসাইলের থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন। আজকে ইরাক ইরানের যুদ্ধের সময় তখন কিন্তু মিসাইল ব্যবহার হতো। এরা এদিক থেকে একটা ছাড়ছে, ওরা এদিক থেকে। আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, আজকে কাউকে যুদ্ধ অস্ত্র দিতে হবে না। আপনি ট্রাম্পের একটা কোনো কেচ্ছা ছবি সহ আপনি যদি দিয়ে দিতে পারেন, তাহলেই আমেরিকা কিন্তু ট্রাম্প প্রশাসন দুমড়ে যাবে। প্রশ্নটা এই জায়গায় এসে গেছে যে স্মার্টফোন এখন গোটা দুনিয়া চালাচ্ছে, এবং এই যে করোনার একটা ভালো দিক, একটা খারাপ দিক। ভালো দিক হলো প্রচুর, খারাপ দিক হলো প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর ব্যবসা প্রতিষ্ঠানে অনেকে চাকরি হারিয়েছে। কিন্তু আরেকটা দিকে কিন্তু অনলাইন সিস্টেমটা মারাত্মকভাবে বেড়েছে। আমার তো মনে হয়, আমি যা দেখছি, আর কিছুদিন পর বাড়িতে রান্নাটাও আর হয়তো করতে হবে না। এখনো অনেক জায়গায় বাড়িতে রান্না করে না, দিনের রাতের খাবার সবাই হোম ডেলিভারি চলছে। সমস্ত জিনিস, গরু কেনা বেচা চলছে, উট কেনা বেচা চলছে, সমস্ত অনলাইনে কেনা বেচা চলছে। উটের দুধ বিক্রি হচ্ছে, এবং এখন তো সব থেকে বেশি দুধের দাম হচ্ছে গাধার দুধ, 7,000 টাকা কেজি এবং লিটার। এবং সব থেকে বড়, পশ্চিমবঙ্গে এই ব্যবসা থেকে মাথা কামাচ্ছে না, কিন্তু আমেরিকা থেকে ফিরে ছেলে মেয়েরা অন্যান্য রাজ্যে এই ব্যবসা করছে, এবং এটা কসমেটিক ইন্ডাস্ট্রিতে প্রচুর চান্স। যেমন অ্যালোভেরা, অবস্থা। আমি ফিরে আসছি স্বাধীনতা। এই যে স্বাধীনতা আছে, ইন্দিরা গান্ধী 19 মাস জরুরি অবস্থা ঘোষণা করে তিনি স্বাধীনতাটা হরণ করেছিলেন। 19 মাস পর 75 সালে আবার স্বাধীনতা ফিরে এসেছে। স্বাধীনতা কিন্তু এখন স্বাধীনতা আপনি বলতে পারেন যে কিছুটা চুপি সারে স্বাধীনতা হরণ হচ্ছে। শাসক, আর যেটা আমি বারবার বলি যে সব শাসকের একই চরিত্র, সব শাসক, বাম হোক ডান হোক উগ্র হোক মাঝারি হোক, সব শাসক একই। এখন আর আইন করে শাসক কিন্তু সংবাদ মাধ্যমে স্বাধীনতা হরণ করতে যাচ্ছে না। তারা হুইসপারিং ক্যাম্পেইনের মাধ্যমে, এটা তুমি লিখো না, এটা করো না, এই করো না, তাতে কিছুটা হচ্ছে। তাহলে সংবাদপত্রে কি করে বাঁচবে? হ্যাঁ, বাঁচার একটা রাতিংশু বলে যায় যে বাঁচতে পারে, কিছুটা বাঁচতে পারে, কিছুটা উঠতে পারে, যে সংবাদের ধরন বদলাতে হবে। ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কদিন আগেই যেদিনকে দীঘাতে উদ্বোধন হলো জগন্নাথ মন্দির, সেদিনই কলকাতাতে একটা আগুন লেগেছে, একটা বড় মাঝারি হোটেল। এই খবর ফার্স্ট মানুষের কাছে দিয়ে দিল ডিজিটাল মিডিয়া, তারপর টেলিভিশন, পরের দিন সকালে কাগজ। সকাল 7টায় কাগজটা যখন আসে, সেই কাগজটা, আমি 47 বছর সংবাদপত্রে কাজ করি, আমি সংবাদপত্র আর পড়ি না। আমার বাড়িতে কাগজ আসে, আলোচনা, কিন্তু আমার পড়ার কোনো দরকার পড়ি না, মানে কেন পড়ার দরকার নেই। আমি ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত সমস্ত খবর আমি জেনে গেছি। আর আমি টিভিও দেখি না, আমার তো সারাদিন মোবাইল খোলা আছে। টেলিভিশন খুলতে হবে, পাওয়ার অন করতে হবে, তারপরে আপনাকে সিনক্রোনাইজ করে এলো চ্যানেল, আমার যেটা দরকার হবে দেখা, যেটা আপনি 4টে চ্যানেল দেখলেন, 4টে চ্যানেল টেলিভিশনে বিজ্ঞাপন চলছে, তাই আপনি খবরটা দেখতেই পেলেন না। আপনি সঙ্গে সঙ্গে ডিজিটালে চলে গেলেন, ডিজিটালে আপনার পুরো খবর। এখন প্রশ্ন হচ্ছে, এই খবরটা সংবাদপত্র সঠিকভাবে দিতে পারছে কি পারছে না? 14 জন মারা গেছে, আগুন লেগেছে, সবাই জানে। খবর তো দরকার নেই, ওটা তো রাত্রিবেলা 8টা 9টা 10টা 11টা। এখন তো বয়স্ক লোকেরা 4টের সময় ঘুম থেকে উঠে ফেসবুক দেখে। 4টে বয়স্ক লোকেদের ঘুম ভাঙে আগে, তারা 4টে সময় উঠে কি করে? আপনি যদি মানান, আপনি যদি এখন শুধুই শাড়ির দোকান করে চলবে, শাড়ি কপার্সেন্ট মহিলারা পরে, আপনাকে তো ভাবতে হবে। আচ্ছা, টেলারিং বিজনেস, যারা টেলারের বিজনেস উঠে গেল কেন? আপনার স্টুডিও উঠে গেল কেন? আগে
মেয়েদের বিয়ের জন্য ছবি তোলার জন্য স্টুডিও যেত। এরকম অনেক ভালো নাম করা স্টুডিও আছে, আমি শুনেছি হাওড়া একটা স্টুডিও আছে সচিন স্টুডিও, ওই স্টুডিওতে মেয়ের ছবি তুললে 100% বিয়ে হবে। মানে এমন ভাবে তারা ছবিটা তুলে দিত, একটা ক্যামোফ্লেজ হতে পারে, একটা ব্যাকগ্রাউন্ড, এমন ছবি আপনিও ছবি তুলছেন, আরেকজনের ছবি তুলছেন, দেখুন একজনের ছবিটা ভালো হচ্ছে। এটা একটা টেকনোলজি। তাহলে এই যে তৃষ্ণাটা, খবরের তৃষ্ণাটা, এই তৃষ্ণাটা সোশ্যাল মিডিয়াতে অনেক ডানকুনি প্রেস ক্লাবে থেকে এসেছি, সাংবাদিক আছে, আমি আর বলছি না। তো এইরকম পরিস্থিতিতে স্মার্টফোন গোটা পৃথিবীর ব্যবসাকে ওলট পালট করে দিয়েছে, তার ভেতরে সংবাদপত্রের ব্যবসাটাও লাটে তোলার দিকে যাচ্ছে। নমস্কার, সকলকে আমার ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই, প্রণাম।